জ্যোতিপ্রিয় মল্লিক লোকগুলোকে চেনেন কে না চেনে? এরা তৃণমূলের প্রভাবশালী নেতা, বিধায়ক এবং জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রীও বটে। জাতীয় মানবাধিকার কমিশনের লোকেরা এদের কিভাবে চেনেন? হাইকোর্টে কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে তাতে এই দুজন এবং আরও কয়েকজন তৃণমূল নেতা বিধায়ককে কুখ্যাত দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় তদন্তের সুপারিশও রয়েছে এবং এই রিপোর্টকে কেন্দ্র করে যথারীতি বিতর্ক দানা বেঁধেছে। বিতর্ক কোথায়? বিতর্ক দুমুখী। প্রথম বিতর্ক, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উদ্বেগজনক। দ্বিতীয় বিতর্ক, তৃণমূল যে অভিযোগ তুলছে তা নিয়ে। তৃণমূলের অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশন নিরপেক্ষ নয়। এই অভিযোগ কতটা গুরুতর, আর এ নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করছি। আজকের ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা। আজকে আমাদের আলোচনার বিষয় বিপন্ন মানবাধিকার না রাজনীতির গন্ধ, এ নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই ভোট পরবর্তী হিংসা সরেজমিনে দেখতে এ রাজ্যে এসেছিল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধির দল। হিংসা কবলিত এলাকা ঘুরে দেখা ছাড়াও কমিশনের প্রতিনিধিরা কথা বলেন স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও। তারই ভিত্তিতে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয় একটি দীর্ঘ রিপোর্ট। সেই রিপোর্টের বয়ান অত্যন্ত কড়া বলে মনে করছে সংশ্লিষ্ট সব মহল। রিপোর্টে উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক প্রথম সারির তৃণমূল নেতাকে কুখ্যাত দুষ্কৃতী বলে মন্তব্য করা হয়েছে, যারা আদতে জনপ্রতিনিধিও। জাতীয় মানবাধিকার কমিশনের 50 পাতার রিপোর্টে ছত্রে ছত্রে তুলোধনা করা হয়েছে রাজ্য প্রশাসনকে। রিপোর্টের সারমর্ম, ভোট পরবর্তী বাংলায় আইনের শাসন নেই। দেখুন ঠিক কি বলছে কমিশন। রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এ রাজ্যে শাসকের ইচ্ছাই আইন। রাজনৈতিক হিংসায় আক্রান্তদের প্রতি সরকার এবং সংশ্লিষ্ট এলাকার প্রশাসন চরম উদাসীন, যা অবাক করার মতো। ভোট পরবর্তী হিংসার কারণ হিসেবে কমিশনের পর্যবেক্ষণ, এখানে রাজনীতি, আমলাতন্ত্র এবং দুষ্কৃতিরাজ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বহু রাজনৈতিক নেতার নাম করে তাদের কুখ্যাত দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য উদয়ন গুহ, শওকত মোল্লা, শেখ সুফিয়ান, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবন সাহা, পার্থ ভৌমিক, খোকন দাসের নাম। কমিশন যখন হাইকোর্টে এই রিপোর্ট জমা দিচ্ছে তখনও পর্যন্ত ঘর ছাড়াদের অনেককেই বাড়ি ফেরানো যায়নি, তাই সুস্থ স্বাভাবিক জীবনে ফেরা হয়নি তাদের, এমনও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ঠিক এই কারণেই কমিশন দাবি করেছে, হিংসায় আক্রান্তরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না। আক্রান্তেরা শুধু শাসক দলের দুষ্কৃতীদের ভয় পাচ্ছেন এমন নয়, পুলিশেও তাদের সমান ভয়। রিপোর্টে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে হিংসা কবলিত এলাকার মহিলাদের দুর্দশার কথা। দাবি করা হয়েছে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার, কিন্তু পরিবেশ এমনই যে যৌন নির্যাতনের শিকার হয়েও তারা ভয়ে মুখ খুলতে পারছেন না। শুধু ব্যক্তি নয়, রাজনৈতিক হিংসার শিকার, গণতন্ত্রের ভিত ধরে রাখা ব্যবস্থাগুলিও। রিপোর্টে দাবি, আইনের শাসন নিজেই এই বাংলায় আক্রান্ত। বলা হয়েছে, এ রাজ্যে গণতন্ত্রের একাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভে ধাক্কা লেগেছে। আঘাত করা হয়েছে রাজনৈতিক বহুত্ববাদের ধারণাটিকেও। Prime Minister knows very well what is going on in UP. There is no rule of law. How many commission he sent there? How many human rights commission? How many tribal development commission? Only to malign the people of Bengal because they have lost the election. That's why this is their political vendetta. 7 বিধানসভা আসনে নির্বাচন বকেয়া, শাসক দল দ্রুত উপনির্বাচনের পক্ষে সওয়াল করছে। ঠিক তার আগে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট বিশেষ তাৎপর্যের। উপনির্বাচন চেয়ে যেদিনই তৃণমূল কংগ্রেস দিল্লিতে দরবার করলো, ঠিক সেদিনই মানবাধিকার কমিশনের হাইকোর্টের রিপোর্ট প্রকাশ্যে এলো, যেখানে তারা উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে যে ভোট প্রক্রিয়া তা ধাক্কা খেয়েছে এবং ভোট পরবর্তী হিংসায় অজস্র মানুষ তার শিকার হয়েছেন। কমিশন রিপোর্টে আশঙ্কা প্রকাশ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় রাজনীতির বৃত্তে দুষ্কৃতীদের অবাধ দৌরাত্ম্য অত্যন্ত ক্ষতিকর একটি প্রবণতা। অপরাধীদের আড়াল করার এই প্রবণতা ভিন রাজ্যেও ছড়িয়ে পড়তে পারে, যা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতবে। শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।
আলোচনা করার জন্য এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয়টা আগে সেরে নিই। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে রয়েছেন বিমল শঙ্কর নন্দন। বিমলদা, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কোহিনুর মজুমদার। কোহিনুর, স্বাগত। এবং রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্করদা, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই বিমলদা আপনার কাছেই যাই। যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে, সত্যি আমাদের রাজ্যের অবস্থাটা কি এতটাই ভয়াবহ? এই রিপোর্টটা তো আপনি লিখেনি। এই রিপোর্টটা কেন্দ্রীয় মানবাধিকার কমিশন লিখেছেন, একটি বিধিবদ্ধ সংস্থা। 1993 সালে কেন্দ্রীয় আইনসভার একটি আইন অনুযায়ী এটি গঠিত হয়েছিল, এবং এটা কিভাবে গঠিত হবে, কারা এখানে থাকবে, সে আইনে সুনির্দিষ্ট করে বলা আছে। এবং এটা আমরাও ডাকিনি। এটা এই যে বলা হলো প্রধানমন্ত্রী কেন পাঠাচ্ছেন না, এই কমিশনকে প্রধানমন্ত্রীও পাঠাননি। এই কমিশনকে ইনভাইট করেছিল এ রাজ্যের মহামান্য আদালত, অর্থাৎ হাইকোর্ট। তারা হাইকোর্টের নির্দেশে এখানে এসেছেন। এখানে এসে তারা, এখানকারও আরও দুজন প্রতিনিধি ছিলেন সেখানে, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় গেছেন, ঘুরেছেন, তাদের যা অবজারভেশন সেটা দিয়েছেন। সুতরাং এটা সম্পূর্ণভাবেই আমি বলবো যে কোর্টের নির্দেশে তারা এই রিপোর্টটা পেশ করেছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি অন্তত আমার স্মৃতিতে, আমার বয়সটাও তো একটু কম হলো না, হলো বয়সটা, আমার স্মৃতিতে অন্তত, আমি যতদিন রাজনীতি নিয়ে চর্চা করছি বা একটু পড়াশুনো করছি, আমার মাথায় আসেনি অন্তত 1993 সালের পরে কোনো রাজ্য সম্পর্কে এরকম মারাত্মক অভিযোগ কোনো কমিশন। বিমলদা, আমরাও ঠিক এই কথাটাই বলতে চাইছি যে এরকম মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ কাদের বিরুদ্ধে বলা হচ্ছে? যারা এ রাজ্যের জনপ্রতিনিধি, কয়েকদিন আগে প্রায় 3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছেন এবং রাজ্যের মন্ত্রীও বটেন। সাধারণ মানুষ তাদেরই তো নির্বাচন করেছেন ভোট দিয়ে। বলেননি, গোটা ছত্রে ছত্রে এই রিপোর্টে যা বলা আছে সেটা হচ্ছে যে এই রাজ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, এখানকার প্রশাসনের যে লেজিটিমেসি বা তার যে বৈধতা মানুষের চোখে সেটা কি, এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা কি। বেশ, আমি আসবো কোহিনুর। কোহিনুর, একটা কথা বলা হয়েছে, আসবো বিমলদা, আসবো। কোহিনুর, একটা কথা বলা হয়েছে, শাসক দলকে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। দ্বিতীয়ত হচ্ছে পুলিশেও তারা আস্থা রাখতে পারছেন না। মহিলাদের অবস্থা তথৈবচ। প্রশ্নের একটা করে উত্তর দিই। মহিলাদের অবস্থা খারাপ। সারা রাজ্যে যতগুলো সার্ভে হয়েছিল ভোটের আগে, ভোটের পর তো আমরা ভাবে আলাদা করে বুঝতে পারি না যে মহিলারা কাদের ভোট দিয়েছেন। যতগুলো সার্ভে হয়েছিল সব সার্ভেতেই এটা বলেছে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে। 2, আজকে এখান থেকে এসে হঠাৎ করে বলল জনপ্রতিনিধিরা, উদয়ন গুহ নির্বাচনের সময় তার হাত ভেঙেছিল। আমার প্রশ্ন মানবাধিকার কমিশনকে, যে সেই উদয়ন গুহর বাড়িতে গিয়ে উদয়ন গুহর বয়ানটা নিয়েছিলেন যে উদয়ন গুহর কার আঘাতে আক্রান্ত হয়ে হাত ভেঙে গেছিল? কারা আজকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ হলো, যারা বন্দুক উঁচিয়ে দিল্লিতে দাঙ্গা করেছিল, যারা বলেছিল গলি মারো সালকো, সেই কপিল মিশ্ররা আজকে রামকৃষ্ণদেবের তুলনায় চলে এসছে। আর নির্বাচিত সদ্য মানুষের ভোটে নির্বাচিত খোকন দাস, পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, শওকত মোল্লা, এরা খারাপ। যারা বলেছিল নির্বাচনে, হ্যাঁ 2 তারিখের পর নির্বাচনে ফলাফলে একটা জনরোষ হবেই। আপনি ভোটের আগের দিন দিল্লি থেকে এসে বলে গেল ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেব, বলে গেল মাথায় গুলি করবে কেন্দ্রীয় বাহিনী, মাথায় গুলি করবে, বুক টিপ করে গুলি করবে। তার মানে কোহিনুর, যে কথা তৃণমূল কংগ্রেস বলছেন বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীও বলছেন, এক সেকেন্ড, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অর্থাৎ যে জায়গাটা, আমি বলতে পারবো, এক সেকেন্ড কোহিনুর, আমার প্রশ্নটা শেষ করে হবে, আমার প্রশ্ন শেষ করে হবে। সেটা হচ্ছে যে তাহলে তৃণমূল কংগ্রেস যেটা বলছে সেটা হচ্ছে যে যে জায়গাটা পাওয়ার কথা ছিল বিজেপি সেটা পায়নি, তার মানে হতাশার জন্য এই ধরনের কাজ করছে, অর্থাৎ ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে বিজেপি। আমি একটু শেষ, না আমি এটা শেষ করে দিলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এইবার 2 তারিখের পরেই জনরোষটা শুরু হয়। 2-3 পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়, এটাকে কড়া হাতে কন্ট্রোল করার চেষ্টা করা হয় এবং আমরা দুটোভাবে, প্রশাসনিকভাবে এটার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে এবং দলগতভাবেও মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এরা এসে ভুল করেছে, এদের আর পাল্টা মারা যাবে না, যা হয়েছে হয়েছে, এবং পুলিশ প্রশাসন তৎপর হয়।
আমার প্রশ্নটা এই জায়গাটাই যে আজকে কাদেরকে টার্গেট করা হচ্ছে, কাদেরকে? তৃণমূল কংগ্রেসকে। আপনি আর কোথাও সন্ত্রাস নেই সারা দেশে? তৃণমূল পশ্চিমবাংলায় এত সুন্দর শাসন চলছে, জ্যোতিপ্রিয় মল্লিক তার বিরুদ্ধে নির্বাচনের পর তো আমি যদি আক্রান্ত আমি গিয়ে এফআইআর করব যে জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে মেরেছে, শওকত মোল্লা আমাকে মেরেছে, উদয়ন গুহ আমাকে মেরেছে, খোকন দাস আমাকে মেরেছে। বেশ কোহিনুর, আমি আসবো। কেতুগ্রামে জ্যোতিপ্রিয় গেল মল্লিক কি বলছেন? তৃণমূল কংগ্রেস বাড়ি, তার নাম তৃণমূল রয়েছে, কংগ্রেসের কর্মীর শওকত বাড়িতে মোল্লা গিয়ে তার নামও আক্রান্ত রয়েছে। কি করতে বলছেন পারে এরা? না। শুনে নি একটুখানি, আসছি কোহিনুর। হ্যাঁ, যদি কেউ যে আমি নিজে পেশা একজন আইনজীবী, গত 10 বছর আমি রাজ্য বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম, আর 5 বছর রাজ্য বার কাউন্সিলে আমি মেম্বার ছিলাম। স্বাভাবিকভাবে না জেনে একটা ভুল তথ্য তারা জমা দিয়েছে এবং আমার নামে পশ্চিমবঙ্গের কোনো থানায় এফআইআর তো জুড়ে কথা, একটা যদি জিডি পান আমি তাকে পুরস্কৃত করব, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বারকে পুরস্কৃত করব। আমার দল রয়েছে, রাজ্য তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা যেভাবে বলবে, যেভাবে গাইড করবে, সেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি প্রয়োজনে মানহানি মামলা হবে। তবে আমি এটা বলবো যে হিউম্যান রাইটস কমিশন ফলস, ফেব্রিকেটেড, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামটা জড়িয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে যারা এসেছিল প্রতিনিধি, আমার প্রথম কথা হলো যে আজকে রিপোর্ট দেখে মনে হয়েছে তাদের কোনো নিরপেক্ষতা নেই, তারা একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে এসেছিলেন এবং পরিকল্পিতভাবে রিপোর্টটা তৈরি করেছেন। নাম্বার 2, আমার মনে হয় এটার সম্পূর্ণ যারা এসেছিলেন তারা বিজেপির দালাল ছাড়া এদেরকে অন্য কিছু বলা যাবে না। কারণ 2021 সালে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যে 213টা গোল খেয়েছে সেটা তারা সহ্য করতে পারছে না, তাই তারা তাদের প্রতিনিধি, তাদের এজেন্সি পাঠিয়ে বাংলাকে কলঙ্কিত করতে চাইছে। আর এরই মধ্যে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টকে স্বাগত জানিয়েছে। রিপোর্টের মতোই বিজেপির সাংবাদিক বৈঠকেও রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতির উল্লেখ হয়েছে। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া পরিষ্কার বললেন যে তারা এতদিন যা অভিযোগ করে আসছেন রিপোর্টে তাই লেখা রয়েছে। कवि गुरु श्रद्धेय रविन्द्रनाथ टैगोर जी की धरती है। उनकी पंक्तियां हैं, जहां मन निर्भय है और सिर ऊंचा है। ममता बनर्जी जी, आपको इस रिपोर्ट का संज्ञान लेना चाहिए। ये जो रिपोर्ट है जिसके अंश मैं आपके समक्ष रख रहा हूं, इसका स्वागत करते हैं, क्योंकि इसके जो और मुख्य बिंदु हैं, यही बात भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी ने भी पश्चिम बंगाल जाके कही थी। इस रिपोर्ट में कहा गया है कि वहां के हालात दिन पर दिन और बिगड़ रहे हैं। जल्द से जल्द ये सीबीआई या एसआईटी का गठन होना चाहिए। আমি ভাস্করদা আপনার কাছ থেকে জানতে চাইবো, একদিকে বিজেপি বলছে ভয়ঙ্কর পরিস্থিতি, আর তৃণমূল কংগ্রেস তারা বলছে যে অবসাদে, হতাশায় এই ধরনের কাজ তারা করছেন, বদনামের চেষ্টা করা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে? বিষয়টা হলো যে যখন কোনো ইনকোয়ারি হয়, কোনো ইনকোয়ারি কমিটি হয়, সেই ইনকোয়ারি কমিটির রিপোর্টটা পক্ষপাতমূলক হবে না, এটা একটা আশা করা যায়। আমি দেখলাম যে এই কমিটির একজন ব্যক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন, আতিফ রশিদ, তিনি শাসক দল, কেন্দ্রের শাসক দলের একজন সদস্য। সুতরাং এই যে আমরা যে রিপোর্টগুলো তৈরি করে দিচ্ছি, তাতে যে মানে সন্দেহের অবকাশটা যাতে থাকবে না, এটাই অভিপ্রেত। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে যারা রিপোর্ট তৈরি করছেন তারাও কিন্তু কোনোভাবে প্রভাবিত হয়ে পড়ছেন কোনো রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের যে দেখেন এই রিপোর্টে 3টে ভাগ আছে। একটা নির্বাচন চলাকালীন যদি কোনো গোলমাল হতো, তাহলে সেই দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কমপ্লেন করতে পারতো। কিন্তু দেখা গেল নির্বাচনে ফল ঘোষণার আগে অবধি তারা সেরকমভাবে কোনো কমপ্লেন করেনি, নির্বাচনটাকে মেনে নিয়েছিলেন এবং নির্বাচন বাতিলেরও কোনো দাবি জানাননি। দ্বিতীয় পর্যায়ে হলো নির্বাচনের ফল ঘোষণা, এবং নির্বাচনের ফল ঘোষণার পরে 5 তারিখ অবধি, যতদিন ইলেকশন কমিশন এখানে দায়িত্বে ছিল,
তার পরবর্তী পর্যায়ে হচ্ছে 5 তারিখের পরের যে পর্যায়ে। তাহলে যে এই যে সন্ত্রাস যে বিষয়টা বলা হচ্ছে, সেই সন্ত্রাসের বিষয়টা একটা পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণটা করেছেন যারা, তারা কোন সময়ের সন্ত্রাসের কথা বলছেন সেই কথাটা যদি বলা যায় তাহলে ভালো হতো। নির্বাচন চলাকালীন কি নির্বাচনের ফল বেরোনোর পরে, অথবা নির্বাচনের ফল বেরোনোর 1 মাস পরে 2 মাস পরে কি এখন চলছে, সেটাও কিন্তু পরিষ্কার করে বলা নেই। যেটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা যখন মানবাধিকার কমিশন এই ধরনের প্রশ্নগুলো তুলছে, তখনই নির্বাচনের সময়কার কথা আপনি একদম ঠিক বলেছেন, তখন তো সেটা নির্বাচন কমিশনের পুরো আওতার মধ্যে ছিল। তাহলে যখন নির্বাচন কমিশন দাবি করছিল যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তাহলে তাদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠে যায়, তাই নয় কি? অবশ্যই সেই কথাটাই বলতে চাইছি যে আপনার যদি আপনার মানবাধিকারের প্রশ্ন ওঠে, তাহলে যারা দায়িত্বে আছেন, 5ই মে অবধি যারা দায়িত্বে ছিলেন, সেই নির্বাচন কমিশনেও প্রশ্নের মুখে পড়তে হয়, এবং 5 তারিখের পরে রাজ্য সরকার, নতুন যে সরকার তৈরি হলো, তাদেরও প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু আমি এই রিপোর্টে আমি যা পড়লাম, 50 পাতার রিপোর্টটা মোটামুটি যেটা পড়ে বুঝলাম, সেখানে কিন্তু যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো বক্তব্য নেওয়া হয়নি। এবং এই যে নির্বাচনের সময় বা তারপরে যে কমপ্লেনগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ। পর্যবেক্ষণ মানে হচ্ছে আপনার কাছে আমি একটা আমার বক্তব্য রাখলাম, সেটা বোনাফাইড হতে পারে, মেলাফাইড হতে পারে, সেটা সত্যি হতে পারে, অসত্যি হতে পারে। তদন্ত যতক্ষণ না সম্পন্ন হচ্ছে, কোনো ব্যক্তিকে আমাদের আইন ব্যবস্থায় আপনার কাছে আমি আসবো। এই মুহূর্তে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। লোকনাথবাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই রিপোর্ট সামনে এলো, এর পরে কি হতে পারে, পরবর্তী পদক্ষেপ কি, এক, এবং দ্বিতীয়ত যে এ ধরনের ক্ষেত্রে, এই ধরনের মামলার ক্ষেত্রে মীমাংসা কি আদালতে হয়, এরকম অভিজ্ঞতা আপনার রয়েছে? না, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ 28 দফার একটা রেকমেন্ডেশন দিয়েছেন তারা, মানবাধিকার কমিশন তাদের রিপোর্ট 7 জন সই করেছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের লোকও রয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটিরও লোক রয়েছেন। এবং এই 28 দফার যে রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা নিজস্ব ফিল্ড ভিজিট করে কমপ্লেন পেয়ে তারা কিন্তু একটা প্রাইমা ফেসিয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসছেন। তার জন্য তারা বলেছেন যে তদন্তটা খুব গুরুত্বপূর্ণ, এবং এর সাথে সাথে একটা সার্বিক বিষয়টাকে যাতে দেখা হয় সেইভাবে তারা বলেছেন। এবং এমনকি বলেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেখানে কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু সঠিকভাবে তদন্ত করবেন না। সেজন্য তারা বলেছেন যে যেই গুরুতর বিষয়গুলো রয়েছেন, গুরুতর কেস বা ঘটনাগুলো রয়েছেন, যেরকম ধর্ষণ, খুন, এইগুলোকে সিবিআই তদন্ত হওয়া উচিত, এবং বাকিগুলো নিয়ে এসআইটি একটা তদন্তভার নেওয়া উচিত এসআইটির, এবং সিবিআই তদন্ত হলো বা ট্রায়ালগুলো হলো এগুলো কিন্তু রাজ্যের বাইরে বেরোনো উচিত। আমরা কিন্তু এরকম ঘটনা যদি দেখে থাকি, দক্ষিণ ভারতে হয়েছে, আজকে গুজরাটের ক্ষেত্রে এসআইটি হয়েছিল গুজরাট দাঙ্গার ক্ষেত্রে, এবং ভারতবর্ষের বহু ক্ষেত্রে বহু জায়গায় কিন্তু এরকম তদন্তভার অন্য জায়গায় হয়েছে, ট্রায়াল অন্য রাজ্যে পর্যন্ত শিফট করে দেওয়া হয়েছিল। তো এটা নতুন কিছু নয়, আজকে আমাদের যে আইনি পরিকাঠামো রয়েছে তার মধ্যে। এবং এই যে গুরুতর অভিযোগগুলোর ক্ষেত্রে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে, সেটাও কি সম্ভব ক্ষেত্রে? অবশ্যই উচিত। আমার মতে সবকটা ঘটনাটাই পুরো পোস্ট পোল একসঙ্গে নিয়ে সিবিআইকে তদন্ত করাটা উচিত। কারণ ধরুন আজকে একজনের বাড়িতে কেউ খুন হলেন, তার পরিবারবর্গের অন্যজন অ্যাটাক্ট হলেন, আক্রান্ত হলেন, তার বাড়িঘরদোর ভাঙচুর হলো, তো সেটা বিভিন্ন যদি এফআইআর হয়ে থাকে কিন্তু ঘটনাটা এক হয়ে রয়েছে, তো সেই জন্য পুরো ঘটনাটাকে তদন্ত করতে গেলে এবং এর ওপরে বৃহৎ কি চক্রান্ত রয়েছে এটাও বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আসমুদ্র হিমাচল আমরা যা দেখলাম, চক্রান্ত এবং যা ঘটনাগুলো প্রায় একই ধরনের রয়েছে। বেশ, কোহিনুর, আমার আপনার কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি সিবিআই তদন্ত হয়, আপনাদের আপত্তি রয়েছে? সিবিআই কি আপনার মনে হয় যে কোনো নিউট্রাল বা কোনো মানে ইম্পার্শিয়াল সংগঠন? একেবারেই তো নয়। আজকে সিবিআই কি করছে, নারদা নিয়ে কি করেছে, সেটা তার জাস্ট কদিন আগের ঘটনা। নির্বাচনে হেরে যাওয়ার পর হঠাৎ করে গ্রেফতার, আমরা সবাই বুঝতে পেরেছি খালি চোখে যে এটা একটা ভেন্ডেটা ছিল, এটা একটা বদলা নেওয়া, একটা ফ্রাস্ট্রেশন বার করা ব্যাপার ছিল। সিবিআই আউট অ্যান্ড আউট একটা বিজেপির অর্গানাইজেশন হয়ে গেছে। মূল প্রশ্নটা হচ্ছে যেখানে যে সিবিআইকে কখন দেয়া হচ্ছে, ইম্পার্শিয়াল সময় খুব সংক্ষিপ্ত। আপনি বলুন, বিজেপি একটা এক্সাম্পল সাইট করুক যেখানে ইম্পার্শিয়াল তদন্ত হয়নি। এখানে তো এফআইআর নেই, যাদের নাম দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই তদন্ত চাইতে, সেখানে মানুষ পর্যন্ত এফআইআর 2000 সিপিএম এর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই তদন্ত চাইতে, আজকে সিবিআই খারাপ হয়ে গেল। এতদিন যেটাই পছন্দের মতো নয়, আজকে পশ্চিমবঙ্গে রেকমেন্ড করেছে স্পেশাল পুলিশ রিফর্মস পর্যন্ত হওয়া উচিত। সোহরাবুদ্দিন মামলায় অমিত শাহকে ছেড়ে দিল, রিফর্মস পর্যন্ত হওয়া উচিত পুলিশের যা অবস্থা। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের
কবিতা পর্যন্ত উল্লেখ করে বললেন যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটি অবস্থা যেখানে where the mind is not without fear, where the head আমি is আসবো, not আমার সময়টা খুব সংক্ষিপ্ত। আমি একটু বিমলদার কাছে জানতে চাই, বিমলদা আজকে আস্তে 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 কোহিনুর আসতে, বিমলদা খুব সংক্ষেপে আমি জানতে চাইবো, আজকে আমরা যে প্রেস কনফারেন্সে দেখলাম তাতে দেখলাম যে কথাটা মানবাধিকার কমিশন বলছে ঠিক সেইভাবে সেই মতো করেই বলছে হচ্ছে বিজেপিও। আমার যেটা আপনার কাছে প্রশ্ন, যে বারবার রাজ্যের আইন শৃঙ্খলার প্রসঙ্গ আপনারা সামনে এসেছেন, কোথাও ঘুরিয়ে কি আবার 356 দিকে যাচ্ছেন আপনারা? না দেখুন, 356কে 355 সেই কথা বলার জায়গায় আমি অন্তত নেই এই মুহূর্তে, কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে এ রাজ্যের যে মানে রাজনৈতিক ব্যবস্থা, এ রাজ্যের যে মানে পরিকাঠামো, এ রাজ্যের যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এখানকার যে জনপ্রশাসন, এখানকার পুলিশ, তার উপরে কোথাও একটা সার্বিক অনাস্থা তৈরি হয়েছে। অর্থাৎ সেই মার্ক্সের পরিভাষায় বলতে গেলে এলিয়েনেশন তৈরি হয়ে গেছে। মানুষ মনে করছে যে এদের কাছে গিয়ার লাভ নেই। এবং উদাহরণ সেটা হচ্ছে এখানকার যে মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন, জাস্ট ইমাজিন, রাজ্য মানবাধিকার কমিশনে একটা কিন্তু মানুষ অভিযোগ জানায়নি, মানুষ পুলিশের কাছে যাচ্ছে না অভিযোগ জানাতে। ফলে এই যে একটা অ্যাডমিনিস্ট্রেশন যার উপর মানুষের কোনো আস্থা নেই, সে যদি ক্ষমতায় থাকে তাহলে কোনো রকম তদন্ত সঠিক পথে এগোবে না বলেই অন্তত আমার তাই মনে হচ্ছে। ফলে সংবিধানকে রক্ষা করতে কেন্দ্র তার কাজ করুক, কি করবে না করবে, সংবিধানে যথেষ্টই এখানে ব্যবস্থা রাখা আছে যে কোথাও যদি বিমলদা কোহিনুর, আমরা আলোচনায় ফিরবো। আমাদের ক্রিকেটে ভারত হেরে গেল, এই রকম পরিস্থিতিতে আমাদের মনমরা হওয়া স্বাভাবিক, কিন্তু কেউ যদি কোনো কারণে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলে তাকে কি দেশদ্রোহী বলা যায়? তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা যায়? আমাদের রিসার্চ বলছে যে 2017 ঠিক এটাই ঘটেছিল। ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করায় এক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল পেনাল কোডের 124 নম্বর ধারায়। আর এই আইনে এক সময় আমাদের জাতির জনককে জেলে পাঠিয়েছে ইংরেজ। জওয়াহরলাল নেহরু নিজে জেল খেটেছেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর এই আইন তুলে দেননি। শুধু নেহরু কেন, কোনো সরকার রাষ্ট্রদ্রোহিতার আইন তোলার চেষ্টা করেনি। দশকের পর দশক আইনের অপব্যবহারের অভিযোগ বারবার উঠেছে, কিন্তু আইন রয়ে গেছে। আর এবার ব্রিটিশ আমলের সেই বাসি আইন নিয়েই প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট। প্রশ্ন তুলব আমরাও। এবার আমাদের আলোচনার বিষয় এটাই, বাসি ব্রিটিশ আইন এখনো সুপ্রিম প্রশ্নে রাষ্ট্রদ্রোহ। আর এই প্রশ্ন যখন উঠছে তখন দেখতে পাচ্ছি আমরা যে স্বাধীনতার 75 বছর পার হয়ে গিয়েছে, এখনো কতটা জরুরি এই রাষ্ট্রদ্রোহিতা আইন? কেন্দ্রকে সরাসরি প্রশ্ন, শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যে রাষ্ট্রদ্রোহ আইন আদতে ঔপনিবেশিক। পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীদের দমন করতে যে আইন ব্যবহার করা হতো সেই আইনের এখনো কি প্রয়োজন? এই আইনের বৈধতা খতিয়ে দেখা হবে। রাষ্ট্রদ্রোহিতা আইন বহাল রাখার পক্ষে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল। তার যুক্তি, রাষ্ট্রদ্রোহিতা আইন পুরোপুরি বাতিল করার দরকার নেই,
নির্দিষ্ট কতগুলি গাইডলাইন বেঁধে দেওয়া দরকার যাতে অপব্যবহার বন্ধ করা যায়। সওয়াল জবাব শেষে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আমরা কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছি না, কিন্তু তথ্য প্রযুক্তি আইনের 66A ধারা যেভাবে এখনও ব্যবহার করা হচ্ছে তাতে অনেক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর জন্য কোনো রকম দায়বদ্ধতা নেই। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের আরেক বেঞ্চে রাষ্ট্রদ্রোহিতা আইনের প্রয়োজনীয়তা নিয়ে মামলা দায়ের করেন দুই সাংবাদিক। সে সময়ও কেন্দ্রের কাছে এই আইন বহাল রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই বহাল এই রাষ্ট্রদ্রোহ আইন। সম্প্রতি এই আইনের প্রয়োগ বেড়েছে। তথ্য পরিসংখ্যান বলছে গত এক দশকে 11,000 জনের উপর রাষ্ট্রদ্রোহিতা আইনের প্রয়োগ হয়েছে, যার 65% মামলায় রুজু হয়েছে মোদী সরকারের আমলে। সিডেশন, গোদা বাংলায় রাষ্ট্রদ্রোহিতা। ব্রিটিশ আমলে যে আইনের জন্ম, এদেশে ব্রিটিশ রাজ কায়েম রাখতে 75 বছর পরও সেই আইনের ঘেরাটোপে বন্দী দেশ। তথ্য পরিসংখ্যান বলছে ইদানিং আকছার এই আইনের প্রয়োগ বেড়েছে বহুগুণ। কে কখন কী কারণে রাষ্ট্রদ্রোহী তকমা পেয়ে যাবেন বোঝাই দায়। সরকারের যে কোনো কাজ বা নীতির সামান্য সমালোচনা কিংবা ছোট্ট একটা টুইট রাষ্ট্রদ্রোহী হিসেবে দেগে দিতে পারে আপনাকে। উদাহরণ ভুরি ভুরি, বিনোদ দুয়া, রাজদীপ সরদেসাই, কানাইয়া কুমার, উমার খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, ভারধারা রাও, স্ট্যান স্বামী, গৌতম নাওলখা। এরা কেউ সাংবাদিক, কেউ ছাত্রনেতা, কেউ সমাজকর্মী। সরকারের বিরুদ্ধে মুখ খোলায় গত কয়েক বছরে এদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। অথচ সরকারের নীতি সমালোচনা আর রাষ্ট্রদ্রোহিতা এক নয়। 1962-তে সে কথা স্পষ্ট করে দেয় শীর্ষ আদালত। 1962 সালে কেদারনাথ সিংহ বনাম বিহার সরকারের মামলায় রাষ্ট্রদ্রোহিতাকে সংবিধান সম্মত বলে রায় দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা বা সরাসরি হিংসাত্মক হওয়ার ঘোষণা দিলে তবেই এই আইনের প্রয়োগ। একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয়, সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণ রাষ্ট্রদ্রোহিতা নয়। স্বাধীন ভারতে সাংবাদিক, ছাত্র নেতারা যে আইনের ফাঁদে পড়েছেন, পরাধীন ভারতে সেই আইনের প্রয়োগ হয় মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের বিরুদ্ধে। সিডেশন বা রাষ্ট্রদ্রোহিতা আইন প্রসঙ্গে গান্ধী বলেছিলেন, প্রিন্স অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। প্রিন্স তো বটেই, সম্প্রতি রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সমীক্ষা চালায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। তাতে যা উঠে আসছে তা পিলে চমকে দেওয়ার মতো। 2010 থেকে 2020 পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 816টি মামলায় প্রায় 11,000 জনের ওপর রাষ্ট্রদ্রোহী আইনের প্রয়োগ। 65% মামলাই হয়েছে 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর। গত দশকে রাজনীতিক ও সরকারের সমালোচনা করার জন্য 405 জন ভারতীয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। তার মধ্যে 149 জন অভিযুক্ত হয়েছেন মোদির বিরুদ্ধে সমালোচনা বা মানহানিকর মন্তব্যের জন্য। 144 জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সমালোচনার জন্য। শুধু কি তাই, তথ্য বলছে সাম্প্রতিক কৃষক আন্দোলন, CAA বিরোধী আন্দোলন কিংবা পুলওয়ামায় হামলা, সব ক্ষেত্রেই অসন্তোষ, বিক্ষোভ চাপা দিতে রাষ্ট্রদ্রোহ আইনকে হাতিয়ার করেছে সরকার। কৃষক আন্দোলন চলার সময় 6টি রাষ্ট্রদ্রোহিতার মামলা, হাথরাসে গণধর্ষণের পর 22টি রাষ্ট্রদ্রোহিতার মামলা, CAA বিরোধী আন্দোলন চলার সময় 25টি রাষ্ট্রদ্রোহিতার মামলা, 27টি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় পুলওয়ামার জঙ্গি হামলার পর। সরকারের সমালোচনা বা অবস্থান বিক্ষোভী বা কেন? 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করায় এক ব্যক্তির বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের সঙ্গে অনুষ্ঠানে এসে যোগ দিয়েছেন আইনজীবী অরিন্দম দাস। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত। আমি প্রথমে একটু ভাস্কর দা আপনার কাছে চলে যাই যে 75 বছর হয়ে গেছে স্বাধীনতার, এখনো এই আইন রয়েছে, উঠল না কেন, তোলা গেল না কেন? এই যে রাষ্ট্রদ্রোহিতার কথাটা বলা হচ্ছে, সেটাকে বলতে গেলে আগে রাষ্ট্র মানে কি বোঝায়, মানে নেশন স্টেট থিওরি, এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু সেখানে পরিসরটা কম। আমি আজাদি চাইলে একটা আজাদির স্লোগান কিন্তু রাষ্ট্রদ্রোহিতার নমুনা হিসেবে পেশ করা হয়েছে, এবং সেই আজাদিটা দারিদ্র্য থেকে হতে পারে, কোনো প্রথা থেকে হতে পারে। ব্রিটিশ আমলে আজাদি চাওয়ার মানে হচ্ছে ব্রিটিশ রাজের প্রতি আনুগত্য প্রদর্শন না করা, কিন্তু আজ সেই স্লোগান, আজাদি স্লোগানটাও এখানে রাষ্ট্রদ্রোহিতার নমুনা হিসেবে গণ্য করা হচ্ছে, এবং যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা যে রাষ্ট্রদ্রোহী নন সেটা প্রমাণ করতে বহুদিন ধরে চলে যাচ্ছে, এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত মানুষরা
বিনা বিচারে সেখানে জেলের মধ্যে থাকছেন। রাষ্ট্রের যে ধারণা, রাষ্ট্র একটা কনসেপ্ট নয় যে একটা স্থবিরতা গ্রাস করবে না, সেটা চলমান একটা প্রক্রিয়া। সেখানে গণতন্ত্র থাকবে, গণতন্ত্রে যে মানুষের ডিসেন্ট, যে মানে উল্টো কথা বলার অধিকার মানুষকে থাকতে হবে। সেই উল্টো কথাটা বলা মানে সে একটা সরকারের বিরুদ্ধে হতে পারে, একটা প্রথার বিরুদ্ধে হতে পারে, একটা কোনো বিষয়ের বিরুদ্ধে হতে পারে। সেই প্রথার বিরুদ্ধে বা বিষয়ের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কথা বলা যদি সেটাও তাহলে রাষ্ট্রদ্রোহিতার মোড়কে পেশ করা হচ্ছে, সেটা শাসক দলের কাছে একটা অস্ত্র, বিরোধী দলের বা বিরোধী মানুষের অধিকারকে খর্ব করা। আমাদের ভারতবর্ষ কোনো মিলিটারি স্টেট নয়, এটা একটি দেশ যে দেশের স্বাধীনতার পর থেকে বিবর্তনের মাধ্যমে বিভিন্ন সময় আইনের পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট এবং বিভিন্ন আইন রিপিল করা হয়েছে। আপনারা জমি অধিগ্রহণ আইন 100 বছরের পুরনো ছিল, সেটা চেঞ্জ করা হয়েছে, অনেক আইন রিপিল করা হয়ে গেছে। সুতরাং আজকের দিনে একটু কথা বলি, আজকের দিনে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে এবং সর্বোচ্চ আদালতও যে প্রশ্নটা করছেন, এডিটরস গিল্ড এখান থেকেই আমাদেরও প্রশ্ন, এখান থেকে আমাদেরও প্রশ্ন। অরিন্দম বাবু, আপনার কাছে আমার প্রশ্ন যে 75 বছর পার হয়ে গেছে, এখনো কতটা জরুরি এই রাষ্ট্রদ্রোহিতা আইন? প্রয়োজন কোথায় এর? প্রথম কথা হচ্ছে প্রয়োজনীয়তা। দেখুন, প্রথম কথা সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা তুলেছে, প্রয়োজনীয়তা নেই বলেই প্রশ্নটা এসছে আমার মনে হয় কোনো একদিক দিয়ে। একটা যেটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যেটা বুঝতে হবে যে রাষ্ট্রটা কে। আজকে আপনি আমি কোনো না কোনো দিকে তো রাষ্ট্রের একটা পার্ট। কেউ একজন বিরোধিতা করছে বা বিরোধিতা মানে যে সে রাষ্ট্র দিয়ে, এটা না। কিন্তু আমাদের দেশের যেটা সংবিধান বা আপনাদের দেশের যে আইন কানুনের ব্যবস্থা বলুন, আজকে কিন্তু এই যে আমরা আলোচনা করছি 2021 সালে দাঁড়িয়ে, আমাদের এটা ভুললেও চলবে না যে 1962 সালে যে কেসের রেফারেন্সটা আপনারা দিলেন, কেদারনাথের যে মামলা, তাতে কিন্তু সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চ অর্থাৎ 5 জন বিচারপতি কিন্তু এই আইনটাকে ভ্যালিডিটি দিয়েছিল। আজকে এসে আবার 2021 সালে প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। তাহলে এই যে আইনের প্রয়োজনীয়তা, 75 বছর ধরে যে আইন চলছে, এটা ডিপেন্ড করছে আমরা কোন জায়গা থেকে দাঁড়িয়ে আইনটাকে দেখছি। রাষ্ট্রের ক্ষেত্রে যেটা বললেন, আপনি প্রথম প্রশ্ন করছিলেন যে এতদিনে কেন রিপিল হয়। রিপিল হয়নি তার কারণ হচ্ছে সরকার যেই থাকুক, আজকে আমিও যদি সরকারে থাকি বা আপনি যদি সরকারে থাকেন, এটাকে সবসময় ইউজ করা হয়েছে। পরিসংখ্যান হয়তো কোনো সময় বেড়েছে, কোনো সময় কমেছে, কিন্তু পরিসংখ্যানটা কিন্তু আপনাকে দেখাবে যে ট্রায়ালে গিয়ে এই মামলা প্রমাণিত হওয়ার সংখ্যাও কিন্তু খুব কম, নগণ্য বলা যেতে পারে। আমি আসবো। লোকনাথ বাবু, একটা কথা বলুন, যদি এই আইন তুলে দেওয়া হয় তাহলে ক্ষতি কোথায়? এর কি কোনো বিকল্প কিছু আছে? আমরা প্রয়োজনীয়তার প্রশ্নে আস্তে আস্তে প্রয়োগের প্রশ্ন জুড়ে প্রয়োজনীয়তাতে ঢোকার চেষ্টা করছি। তো প্রথমে প্রয়োজনীয়তাটা কি আছে আইনের? আইনটা দেখলে 124A ধারার ভারতীয় দণ্ডবিধির। তো সেক্ষেত্রে ভারতবর্ষের যে সরকার রয়েছে ভারতের, অর্থাৎ এটা কি বলছে, ডিসঅ্যাফেকশন আর ডিসলয়েলটি, অর্থাৎ শত্রুতা বা ডিসলয়েলটি যদি কেউ এক্সপ্রেস করেন, ধরুন আজকে স্লোগান উঠছে ভারত তেরে হাজার টুকরে টুকরে হো যায়, বা এরকম যেরকম কাশ্মীর মাঙ্গে আজাদি, তো সেক্ষেত্রে ডিসলয়েলটি, ডিসঅ্যাফেকশন ভারতবর্ষের বিরুদ্ধে হচ্ছে কিনা এটা দেখার দরকার। এবং প্রেক্ষাপট পাল্টালেও এখন যা পরিস্থিতি আমরা চারপাশে আমাদের শত্রু, আজকে আমাদের ভেতরে নকশালরা রয়েছেন, আজকে ভারতবর্ষের অন্দরে বাহারে সব জায়গায় এরকম একটা পরিস্থিতি রয়েছে যেখানে ভারতবর্ষকে একটা বাই ফোর্স বা যে কোনো কারণে হোক সরকারকে মানে ফেলে দেওয়া বা ভারতবর্ষের প্রতি একটা শত্রুতা সৃষ্টি করার, তো তখন যখন পরিস্থিতি রয়েছে, আইনের প্রয়োজনীয়তাটা নিশ্চয়ই রয়েছে। এবং প্রয়োগের প্রশ্নে যদি আসি, তাহলে মাননীয় অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন যে গাইডলাইন ফ্রেম করা যায়, গাইডলাইন ফ্রেম করে প্রয়োগটা করা উচিত। একটা কথা বলুন, আমি কোহিনুর আপনার কাছে যাই, যে এই যে কথাটা লোকনাথবাবু তুললেন যে মাওয়িস্টদের কথা বলা হলো, কিন্তু এদেরকে কি সত্যি এইরকমভাবে রাষ্ট্রদ্রোহী বলা যায়? দেখুন, দুটো জিনিস আছে। একটা আমি প্রথমে বলি, একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। যে ভদ্রলোক নেতাজি সুভাষচন্দ্র বোস নর্থ ইস্ট থেকে আক্রমণ করার সময় ইংরেজদের কথা দিয়েছিল যে নর্থ ইস্ট থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঢুকতে দেবে না বাংলায়, সে ভদ্রলোককে পুজো করে যে দলটা চালায়, তো নিশ্চয়ই তার পূর্বসূরিকে মানবে। এবং আমি যা বুঝলাম না কোহিনুর কোথায় কোন দিকে শব্দ টেনে নিয়ে যাচ্ছে, আমার এই কোন বক্তব্যের কথা বলছি, আমি ওনাকে আগ্রহ জানাবো এই বক্তব্য জানাতে। আমার সময় বলে না কোহিনুর, আপনি একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট বলছেন, একটা অ্যালিগেশন দিচ্ছেন, আপনি তো আমার সময় বলতে পারবেন। তো
আরে আপনি আমার সময় বলবেন তো। অ্যালিগেশন আপনি ভেবে আমার দেবেন, সময় বলবেন। আস্তে অ্যালিগেশন ভেবে দেবেন। আরে থামুন না, একটা ইংরেজের 5টা দালাল ছিল, তাদের কাজ করবে, আজকে তাদের মতো ডক্টর করে কাজ করবে, শ্যামাপ্রসাদ এটাই মুখার্জির expected। প্রতি এটাই BJP ইংরেজের কাছে পাপনার প্রত্যাশিত। শব্দগুলো এবং ধরে এটাই রাখবেন, এসছে। শব্দগুলো আমি ধরে কারোর নাম রাখবেন। নিইনি। ইংরেজের আরে কি পাঁচটা মুশকিল, আমি দালাল কারোর নাম শব্দ নিয়েছি? প্রয়োগ করছেন আপনি। হঠাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির কথা এলো কেন? কোহিনূর, আমরা কিন্তু আমি একদম কারোর অন্য নাম প্রসঙ্গে নিয়েছি? চলে যাচ্ছি। অন্য রাষ্ট্রদ্রোহ প্রসঙ্গে আইন নিয়ে আমরা কথা বলছি। কোহিনূর, আমরা একদম অন্যদিকে চলে যাচ্ছি। লোকনাথবাবু আস্তে, লোকনাথবাবু আস্তে আস্তে আস্তে। কোহিনূর, কোহিনূর, আমার যেটা প্রশ্ন, কোহিনূর, আমার যেটা প্রশ্ন যে এটা কি এই জায়গাটাকে সামনে রেখে কি কোথাও অপব্যবহার করা হচ্ছে? অপব্যবহারের হাতিয়ার হয়ে উঠেছে এই আইন? আমাকে বলতে দিতে হবে। আজকে এই বলুন, বলুন। জায়গাটায় দাঁড়িয়ে মোদিকে আক্রমণ করা মানেই ভারতবর্ষকে আক্রমণ করা। এই যে সিনোনিমাস অ্যাক্টিভিটিটা হয়ে গেছে, আপনি মোদির বিরুদ্ধে কিছু বললেন, তার মানে আপনি ভারতবর্ষের বিরুদ্ধে বলে দিলেন মোদি ইজ ইকুয়াল টু ভারতবর্ষ। এই ন্যারেটিভটা নামানো আজকে বিজেপির একদম একটা নতুন রকমের বেশ, colonial আমি আসবো। idea। বিমলদা, আমার যে কাছে, আপনার কাছে idea-টা আমার যেটা প্রশ্ন যে সরকারের সমালোচনা করা মানেই কি অপরাধ? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে স্লোগান উঠেছিল, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ। সেটা টেলিভিশনের কল্যাণে গোটা দেশের মানুষ দেখেছিল। এটা কি খুব ভারতপ্রেমী স্লোগান পড়েছে নাকি? অথবা পরিষ্কার একজন স্লোগান দিচ্ছে যে আটকে দেবো চিকেন নেক, ঢুকতে দেবো না উত্তর পূর্বাঞ্চলে। এটাও কি খুব ভারতের পছন্দের স্লোগান? বা কোথাও যদি স্লোগান দেওয়া হয়, সে ছাত্র সংগঠন লিখুক বা যেই লিখুক, যে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, এটাও কি খুব মানে ভারতপ্রেমী স্লোগান? বা কোথাও যদি বলা হয়, একজন বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা বলেছিলেন যে শান্তি পুরস্কার দেওয়া উচিত। কোহিনূর আস্তে, দেশের বিষয়ে তুমি আটকাতে পারছো না, এভাবে কথা বলা যাচ্ছে না। কোহিনূর আস্তে, কোহিনূর আস্তে, ঠিক নয়, লোকনাথবাবু, আমি আসবো আপনার কাছে। আস্তে আস্তে, অরিন্দমবাবু, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে উদাহরণগুলো সামনে আসছে সেই উদাহরণগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে This is এই very bad. আইনের মাধ্যমে ঠিক সত্যি নয় সেগুলোকে এগুলো। কন্ট্রোল করা সম্ভব ওর নেই? সঙ্গে ওরই লেভেলে নামতে হবে আমাদের নাকি? হোয়াট ইজ দিস? জিনিসটা আমাদের সবাইকেই বুঝতে হবে, যেটা যেই আমরা ধরুন তর্ক বিতর্ক শেষে আলোচনা অনেক কিছুই হতে পারে। কোহিনূর আস্তে, কোহিনূর আস্তে। কপি তো করতে শুরু করে দিয়েছেন। বুঝে না কিছু না, উল্টো পাল্টা কি নিয়ে এগুলো হচ্ছে কি? এগুলো কি হচ্ছে আর কি? একটা জিনিস আমাদেরকে I'm sorry to say, মাথায় ঠিক রাখতে নয়। হবে যে কিচ্ছু আমরা না কে, জেনে কথা বলছে স্যার। আমরা রাষ্ট্র বলতে কি বুঝি? এই যেটা আপনি প্রশ্ন করলেন, রাষ্ট্রের বিরুদ্ধে মানে কি? আমাদের যেটা সুপ্রিম কোর্ট যে কারণে প্রশ্নটা তুলেছে, সেইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আপনি কি রাষ্ট্রের সমালোচনা, রাষ্ট্র মানে স্টেট। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টও যদি একটা স্টেটের ডেফিনেশনে পড়ে, রাজ্য সরকারও স্টেটের ডেফিনেশনে পড়ে। তাহলে পশ্চিমবঙ্গে বসে যদি আমি রাজ্য সরকারকে সমালোচনা করি, তাহলে আমি দেশদ্রোহী, আর আমি যদি সেন্ট্রালকে করি তাহলে দেশদ্রোহী। তাহলে বিষয়টা হচ্ছে কে আছে পাওয়ারে বা কোন ক্ষমতা, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। আজকে যারা ক্ষমতা আছে, কালকে তারা অপোজিশনও বসতে পারে, বা সাধারণ যারা মানুষ। সুপ্রিম কোর্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কথা বলেছে, সেটা হচ্ছে 62 সালে যখন এই আইনটাকে বৈধতা দেওয়া হয়েছিল, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। মানে আজকে ব্যক্তি স্বাধীনতার জায়গায় সুপ্রিম কোর্ট মনে করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বক্তব্যগুলো আসছে। বেশ, আমার সময় খুব সংক্ষিপ্ত। ভাস্করদা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে এই আইনের এখনো কি দরকার রয়েছে, প্রয়োজন কি রয়েছে? খুব সংক্ষেপে। দেখুন, আমাদের এখানে 75 বছর বয়সে পরে, 75 বছরের পরে একজন মানুষ সে স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকারটা কিন্তু এই 124A আইপিসি ধারাতে ক্ষুণ্ণ হয়। এবারে আমাদের দেশের কোনো মানুষ নিজেকে স্বাধীন মনে করবেন, স্বাধীনতা কথাটা বা রাষ্ট্রের নেশন স্টেট থিওরিটা একটা বড় বিষয়। আজকে ভারতবর্ষের মধ্যে থেকে সকলে ভারতবাসীর যে অবস্থায় আছে সেটাকে সে নিজেকে না মনে করতে পারে, এই সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, এবং সেখানে সে স্বাধীন না মনে করতে পারে। সরকারের ড্রাকোনিয়ান অনেক আইনের ফলে নিজেকে মনে করতে পারে স্বাধীন নয়। তার জন্য যদি সে কোনো কথা বলে, সেটা রাষ্ট্র বিরোধী কিনা সেটা কিন্তু বিবেচ্য। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা আগে পক্ষে যেরকম যুক্তি রয়েছে, একই সঙ্গে এটা তুলে দিলে তার বিকল্প কি, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, আলোচনা চলতেই থাকবে। তবে আজকে আমাদের এই মুহূর্তের আলোচনা শেষ করতেই হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি আজকের হোয়াট বেঙ্গল থিংস টুডে। আপনারা কেউ কোথাও যাবেন না, কারণ খবর আরো রয়েছে। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।